সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পরে আজকে আমরা অষ্টম অধ্যায়ের বাকি ক্লাসগুলো করতে যাচ্ছি। অষ্টম অধ্যায়ের আমাদের পর্যায়কালের কিছু কাজ বাকি আছে। পর্যায়কালের এই কাজগুলো এই জন্য জরুরি, মনে করো মহাকাশে যখন একটা সরল দোলক নিয়ে যাবে অথবা কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় একটা পাহাড়ের উপর একটা সরল দোলককে নিয়ে যাবে অথবা খনির গভীরে যখন একটা সরল দোলককে নিয়ে যাবে, তখন সরল দোলকের এই দোলনের সংখ্যা থেকে অথবা সরল দোলকের এই দোলনটা কতটুকু স্পিডে করতেছে অথবা কতটুকু স্লোলি দোলন কমপ্লিট করতেছে, এই স্পিডগুলার থেকে আলটিমেটলি পর্যায়কাল আসে। তো এই হিসাবগুলো থেকে আমরা বলতে পারবো যে খনির গভীরতা কত অথবা ওই পাহাড়ের উচ্চতা কত, অথবা সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে, মনে করি তুমি মহাকাশে কোনো একটা বস্তুকে নিয়ে গেছো, ওই বস্তুটার ভর তুমি মহাকাশে চাইলেও মাপতে পারবে না। মহাকাশে যেহেতু জিটা ওইরকম এফেক্টিভ না, এই জন্য মহাকাশে কোনো একটা বস্তুর ভরকে ইজিলি মাপা যায় না। মহাকাশে কোনো একটা বস্তুর ভর মাপতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সরল দোলক। মহাকাশে সরল দোলকের সাহায্যে আমরা বস্তুর ভর নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি খেয়াল করো। মনে করো আমরা সরল দোলকের ইকুয়েশন জানি। সরল দোলকের জন্য পর্যায়কালের ইকুয়েশন আমরা এখন পর্যন্ত যা যা পেয়েছি সেগুলো ছিল এরকম: টি সমান সমান 2π ডিভাইডেড বাই ওমেগা। এই সূত্রটা কোত্থেকে আসলো? আমরা ওমেগার একটা সূত্র জেনেছিলাম আগে, ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এখান থেকে পর্যায়কাল, এই টিকে বলে পর্যায়কাল, পর্যায়কালের জন্য লেখা যায় টি সমান 2π বাই ওমেগা। আবার ওমেগার জন্য আমরা জেনেছিলাম ওমেগা সমান সমান √k ডিভাইডেড বাই এম। মনে আছে কি না? ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, এরকম একটা কাজ আমরা করতাম, যেখানে কে বাই এম দেখতাম সেখানে আমরা ওমেগা স্কোয়ার এনে বসাই দিয়েছিলাম। বা আমরা যেখানে এম ওমেগা স্কোয়ার পাইছিলাম তার পরিবর্তে আমরা কে বসাইতে পারছিলাম। আমাদের আগের ক্লাসগুলো দেখলেই তোমরা মনে করতে পারবা। তাহলে এখান থেকে ওমেগার জন্য যদি আমরা কে বাই এম পাই, সেক্ষেত্রে টি এর জন্য এখানে আরেকটা সূত্র চলে আসবে, টি সমান সমান 2π ডিভাইডেড বাই ওমেগার জন্য বসাবো √k ডিভাইডেড বাই এম। আলটিমেটলি এটা উল্টায় যাবে, উল্টায় গেলে পাওয়া যাবে টি সমান 2π ইন্টু √m ডিভাইডেড বাই কে। আজকে আমাদের টার্গেট হচ্ছে এই টি সমান সমান 2π বাই ওমেগা থেকে টি ইকুয়াল টু এম বাই কে, এই কোয়েশনটা কীভাবে আসে সেটা প্রুফ করা। যদি আমরা দেখছি এখানে প্রুফটা এখানে মোটামুটি দেখছি যে ওমেগার মান হচ্ছে কে বাই এম, তো ওমেগার পরিবর্তে কে বাই এম বসাই দিলে এটা চলে আসে। তো এটা আসারও একটা সিস্টেম আছে। এটা তো আমরা জাস্ট দেখলাম যে ওমেগার একটা সূত্র আমরা জানি, ওই সূত্র বসাই দিয়েছি, ব্যাস একটা নতুন সূত্র হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এভাবে আসে নাই। তো এখানে আমরা যে কথাটা বলতে যাচ্ছিলাম, এগুলো তো আমরা দেখবোই আজকে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, তুমি যখন মহাকাশে যাচ্ছ, মহাকাশে কোনো একটা বস্তুর ভর তুমি কেমনে মাপবা? আমরা সাধারণত পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর কেমনে মাপি? কোনো একটা বস্তুর ভর গ্র্যাভিটির সাহায্যেই মাপি। গ্র্যাভিটি কত স্ট্রংলি তাকে পুল করতেছে, ওই পুলের হিসাবটা থেকে মাপি। মনে করো যদি এখানে এরকম একটা নিক্তি থাকে, এরকম একটা নিক্তি যদি এখানে থাকে, এই নিক্তিটা কতটুকু নিচে নামতেছে পৃথিবীর অভিকর্ষ দ্বারা আকর্ষিত হয়ে, সেটার হিসাব থেকে আমরা ওজনটা পেয়ে থাকি। মনে করো এখানে আমরা 5 কেজি চাল রাখলাম, এখানে 5 কেজির একটা বাটখারা রাখলাম। এখন 5 কেজির বাটখারাকেও পৃথিবী নিজের দিকে আকর্ষণ করবে, 5 কেজি চালকেও নিজের দিকে আকর্ষণ করবে। যখন দুইজনে আকর্ষণ করে সমান সমান করে ফেলবে, তখনই আমরা বুঝবো যে এই চালের পরিমাণ হচ্ছে 5 কেজি। অথবা আমরা যদি স্প্রিং নিক্তির সাহায্যে মাপি, স্প্রিং নিক্তিতে ডিরেক্টলি ওজনের মাধ্যমে কোনো একটা বস্তুর ভরকে মেপে থাকে। তো এখানে যদি আমি এমরে বের করতে চাই, পৃথিবীর বাইরে তো আর গ্র্যাভিটিটা ওইরকমভাবে কাজ করতেছে না, 9.8 ms/2 হিসাবে কোনো বস্তুকে আকর্ষণ করতেছে না। সেক্ষেত্রে আমরা পৃথিবীর বাইরে কোনো বস্তুর ভর মাপতে গেলে এই সরল দোলকের সাহায্যে কোনো বস্তুর ভরকে আমরা মাপতে পারি। মনে করো আমরা এখানে একটা সুতা নিব, সুতার একটা দৈর্ঘ্য থাকবে। সুতার ওই দৈর্ঘ্য থেকে আমরা সুতার একটা দৈর্ঘ্য থাকবে, পৃথিবীর একটা অভিকর্ষজ ত্বরণ যদি থাকে, তাহলে আমরা টি এর জন্য সূত্র জানি, টি সমান সমান √2π √l ডিভাইডেড বাই জি। ঠিক আছে? এই যে টি এর এই সূত্রটা একটু পর আমরা দেখবো এখান থেকে এই সূত্রটা কীভাবে আসে। তো এই যে টি এর এই সূত্রতে আমরা পৃথিবীতে যখন সরল দোলকটাকে নিয়ে কাজ করতেছি, পৃথিবীতে সরল দোলকটা নিয়ে কাজ করার সময় আমরা এল এর মান জেনে যাব, জি এর মানও জেনে যাব, এল এর মান আর জি এর মানের মাধ্যমে আমরা টি এর মানটা পেয়ে যাব। এবার এই সরল দোলকটাকে নিয়ে আমরা যদি পৃথিবীর বাইরে যাই, পৃথিবীর বাইরে গিয়ে এই সরল দোলকের এল এর মান যেটা আছে সেটা আমরা আগের মতোই রাখলাম। এখানে যদি একটা ভরকে আমরা ঝুলাইয়া দিই, সেক্ষেত্রে ওই ভরের মানটা আমরা কেমনে বের করব? ওই ভরের মানটা বের করার জন্য পৃথিবীতে এই কাজটা যখন আমরা করছি, তখন টি সমান 2π √l/g, আবার টি সমান আমরা জানি 2π √m ডিভাইডেড বাই কে। ঠিক আছে? সমান সমান এখানে আসবে 2π √l ডিভাইডেড বাই জি। তো এখান থেকে 2π √l ডিভাইডেড বাই জি থেকে আমরা একটা ভ্যালু পাবো। পৃথিবীতে যখন সরল দোলকটা আছে, তখন সরল দোলকের যে ববের ভর, এই ববের ভরটা এম যেটা আছে সেটা আমরা এখানে বসাবো। তাইলে আমরা একটা স্প্রিং সরল দোলকের জন্য একটা বল ধ্রুবক কে পেয়ে যাব। এই বল ধ্রুবক কে এর মানটা যে কোনো একটা
যে কোনো একটা সরল দোলকের জন্য অলওয়েজ ফিক্সড থাকে। এখন এই সরল দোলকটাকে নিয়ে এবার যদি আমরা পৃথিবীর বাইরে যাই, পৃথিবীর বাইরে গেলে আমার কে এর মান তো জানা আছে। এবার টি এর মানটা আমি যদি এখানে ভর চেঞ্জ করি, টি এর মানটা পাল্টে যাবে না। এবার মনে করো মহাকর্ষে গিয়া এই সেম সরল দোলকটাকে আমি নিয়ে গেছি, জাস্ট এখান থেকে মনে করো এই বস্তুটাকে খুলে অন্য আরেকটা হালকা অথবা ভারী বস্তুকে নিয়ে এখানে বসাই দিয়েছি। তার মানে এম এর মান চেঞ্জ হয়ে গেছে। এম এর মান চেঞ্জ হলে টিও চেঞ্জ হবে। আমি তো এই টিটা ক্যালকুলেট করতে পারবো, কত সেকেন্ড আমার লাগতেছে কমপ্লিট করতে একটা পূর্ণ কম্পন। এই টি এর মানটা আমি ক্যালকুলেট করতে পারবো। কে এর মান আমি পৃথিবী থেকে জেনে গেছি, এবং পৃথিবীতে আমি যেটা জেনে গেছি ওইটা মহাকাশে সবসময় আমার মনে রাখতে হবে যে আমার পৃথিবীতে কে এর মান এত ছিল না, এটা আমার এম এর মানটা ইজিলি পারফেক্টলি ক্যালকুলেট করতে পারবো না। টি এর মান আমি জেনে স্টপওয়াচ থেকে টি এর মান জেনে গেছি, কে এর মানটা জেনে গেছি, পৃথিবী থেকে মানগুলো বসাই দিলে আমি পৃথিবীর বাইরে গিয়ে বস্তুটার ভর বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, আবার এই টি এর তারতম্য থেকে আরেকটা এক্সাম্পল দেখো। মনে করো এটা হচ্ছে একটা পাহাড়, এটা হচ্ছে একটা পাহাড়। তো এই পাহাড়ের উপর যখন আমি সরল দোলকটাকে নিয়ে উঠবো, একটা সরল দোলককে নিয়ে মনে করি আমি পাহাড়ের চূড়ায় উঠছি, এখানে মনে করো সরল দোলকটা এরকম দোলানোর চেষ্টা করছি আমি। এই সরল দোলকটাকে পাহাড়ের উপর নিয়ে যখন আমি দোলানোর চেষ্টা করতেছি, তখন এখানে সরল দোলকের জন্য টি এর ইকুয়েশন যদি আমি লিখি, তাহলে টি সমান সমান আসবে 2π√L/g। এখন আমি যখন ভূমি থেকে উপরে উঠতেছি, তখন আমার গ্র্যাভিটির মান আগের মতো থাকবে না। ভূমি থেকে উপরে উঠলে আমার গ্র্যাভিটির মানটা আস্তে আস্তে কমবে, gm/r+h²। এই ইকুয়েশন অনুযায়ী জি এর মানটা আস্তে আস্তে কমবে। তো আমি যখন ভূমি থেকে উপরে উঠতেছি, আমার এই জি এর মানটা যখন আস্তে আস্তে কমতেছে, এই জি এর মানের জন্য আমি এখানে লিখতে পারি টি সমান 2π√L/, এই জি এর জন্য আমি লিখতে পারি gm/r+h²। ঠিক না? তাহলে আলটিমেটলি জি এর মান জানি, এম এর মান জানি, আর এর মান জানি। আমি এখানে কতটুকু উপরে উঠাইছি সরল দোলকটাকে, এর মানটা বের করে ফেলতে পারবো না? কীভাবে বের করবো? এখান থেকে সরল দোলকটাকে উপরে উঠাইলাম, উপরে উঠানোর পরে এই পয়েন্টে সরল দোলকটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে কত সময় লাগতেছে সেই টাইমটা আমি স্টপওয়াচ দেখেই বের করে ফেলবো। 2π এর ভ্যালু আমার জানা আছে, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য কত, এল এর মানটা আমি একটা ফিতা বা একটা স্কেল হেলে মেপে ফেলতে পারবো। তো আমি টি জানি, 2π জানি, এল জানি। এবার আমার এই জি এর নিয়ে হচ্ছে কাজ। যদি আমি ভূমিতে থাকি জি হচ্ছে 9.8, কিন্তু এখন তো আমি ভূমিতে নাই, তাহলে এখন জি এর জন্য আমার ইকুয়েশন লিখতে হবে। এবার সবগুলো ক্যালকুলেট করে আমি এখানে এইচ এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি এখানে সরল দোলকের যে দোলনকাল, এই দোলনকালের উপর নির্ভর করেই, দোলনকাল মানে হচ্ছে পর্যায়কাল, এই পর্যায়কালের উপর নির্ভর করে আমি পাহাড়ের উচ্চতা মাপতে পারতেছি। আরও একটা ব্যাপার এখানে খেয়াল করো, যখন আমরা সরল দোলকটাকে উপরে নিয়ে যাচ্ছি, তখন এই দোলকের দোলনকালটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? একটু চিন্তা করো। এখানে নিচে থাকো, জি এর মানটা বেড়ে যাবে না কমে যাবে? জি এর মান তো কমে যাবে। কমে যাবে। জি এর মান কমে গেলে টি এর মানটা বেড়ে যাবে। আমরা এভাবে বলতে পারি জি এর মান যদি ডিক্রিজ করে, টি এর মানটা ইনক্রিজ করবে। অর্থাৎ আমরা ভূমি থেকে যত উপরে উঠতেছি, আমাদের গ্র্যাভিটির মানটা কমার কারণে দোলনকালটা বেড়ে যাচ্ছে। আর দোলনকাল বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার সরল দোলকটা কিছুটা স্লো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে সরল দোলকটা স্লো হয়ে গেল, কতটুকু স্লো হয়ে গেল, এটা ক্যালকুলেশন থেকে আমরা যে কোনো জিনিসের হাইট বের করে ফেলতে পারতেছি। সেমভাবে মনে করি এটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর এখানে মনে করি একটা খনি আছে, ঠিক আছে? মনে করি পৃথিবীর জায়গায় একটা খনি আছে। তো আমি যদি খনির গভীরে যদি সরল দোলকটাকে নিয়ে যাই, খনির গভীরেও তো আমার জি একই রকম থাকবে না, জি চেঞ্জ হবে, চেঞ্জ হবে, কমে যাবে। ভূমি থেকে উপরে উঠলেও জি এর মান কমে, ভূমি থেকে নিচে নামলেও জি এর মান কমে। তো ভূমি থেকে নিচে নামলে জি এর মানের ইকুয়েশন হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - h/r। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের জি প্রাইমের মানটা কত। ঠিক আছে? তো এই ইকুয়েশন থেকে এখানে একটা সরল দোলককে নিয়ে যাব, দেখা যাবে সরল দোলক এখানে এসে কিছুটা স্লো হয়ে গেছে। কতটা স্লো হয়ে গেছে, ওই স্লোয়ের ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারবো আমাদের এখানে সরল দোলকটার মাধ্যমে এখানে খনির গভীরতা কত। সরল দোলকের মাধ্যমে আরও যে কাজটা করা হয় সেটা হচ্ছে কোনো জায়গায় খনির প্রবাবিলিটি বের করা হয় যে এখানে খনি আছে নাকি নাই। এটা কীভাবে বের করে? মনে করি এই জায়গায় যদি খনি থাকে, এই জায়গায় তো কোনো পদার্থ থাকবে না। মনে করি এটা একটা গ্যাসের খনি। যদি এটা গ্যাসের খনি হয় তাহলে এই জায়গাটা পুরো খালি থাকবে, শুধু একটা গ্যাস থাকবে এখানে, আর পুরো জায়গাটাই এখানে খালি থাকবে। তো গ্যাসের ঘনত্ব এখানে কিছু না কিছু ঘনত্ব আছে, এখানে গ্যাসের ঘনত্ব যায়, এখানে কঠিন পদার্থের ঘনত্ব তো তার চেয়ে অনেক বেশি। তো আমার যখন এখানে গ্যাসের ঘনত্ব কমে যাবে, তখন আলটিমেটলি এই পোর্শনটার ভরটাও কিছুটা কমে যাবে, মানে পৃথিবীর এই অংশটার ভরটাও কিছুটা কমে যাবে। তো এই অংশের ভর যদি কিছুটা কমে যায়, আমি জি সমান সমান এখানে বলতে পারি gm/r+h²। ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশনের এটা তো ভূমি থেকে উপরে উঠলে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - h/r। এবার একটু খেয়াল করো, এখানে যখন আমরা এই সবগুলো মান বসায় যখন আমরা এই জি প্রাইমের মানটা বের করতেছি, এই জি প্রাইমের মানটা কিছুটা কমে গেছে না? এই জি প্রাইমের মানটা যখন কমে যাবে, পৃথিবীর ভরটাও কিছুটা এখানে
নর্মালি এমনি চিন্তা করো যে জি সমান সমান আমরা কী জানি, জি সমান সমান জানি জি এম বাই আর স্কোয়ার। তো এখানে যে জি প্রাইমটা পাইছি, এবার জি প্রাইমের সাথে এই সূত্রটা একটু আমরা কম্পেয়ার করি। এখানে জি প্রাইমের মানটা কম, তো জি প্রাইমের মানটা যদি কমে যায়, হরের লবের মধ্যে জি এর মানটা কখনো কমতে পারবে না, এটা একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে এম এর মানটা কিছুটা কমে যাবে। তো এই যে পৃথিবীর ভর, এমটা কি বোঝায়? পৃথিবীর ভর। তাহলে এই অংশটা যখন আমরা দেখতেছি পৃথিবীর ভরটা আংশিকভাবে কম দেখাচ্ছে, তখন আমি বুঝতেছি এখানে কোনো ঘাপলা আছে, মানে এখানে কোনো ঝামেলা টামেলা আছে, এখানে ভরটা কিছুটা কম না, কম কি লেগে নাই। তাহলে এখানে ভরটা কম কী কারণে? কারণ এখানে পদার্থ নেই। তো পদার্থ নাই মানে এই জায়গাটায় পদার্থ না থাকলে এই জায়গাটা খালি থাকে কেমনি? ঘুরতে গিয়ে দেখা যায় এখানে গ্যাস আছে। অথবা এই জায়গাটা একটু ভারীও হইতে পারে অন্যান্য জায়গার চেয়ে। কখন? যখন মনে করি এখানে মেটাল দিয়ে পরিপূর্ণ থাকবে, মনে করি এখানে স্বর্ণের খনি থাকবে অথবা লোহার খনি থাকবে, তখন দেখা যাবে এই অংশটার। তো এটার মধ্যে পর্যায়ে মানে দৌড় কীভাবে নিয়ে যাবে এটার ভিতরে? খনির ভিতরে মানুষ খনি খনন করে নিচে নামে না, পরে এখানে যে পর্যায়ে এটা দিয়ে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি কেউ করে না, তাহলে এই মাটির উপরেই থাকে, মাটির উপরে থেকেই হিসাব করে। মনে করো তোমার মাটির নিচে যদি পুরোটা খালি থাকে, ওইখানে জি এর মানে তারতম্য ঘটবে। মনে করো তুমি একটা খনির উপরে আসো, তোমার পায়ের নিচে পুরোটা হচ্ছে খনি, কিন্তু তুমি এখনও খনি খনন করোনি। তুমি যদি ওই জায়গায় একটা সরল দোলক দোলাইতে থাকো, দেখবে যে সরল দোলকটা স্লো হয়ে গেছে। কেন স্লো হয়ে গেছে? ওই এখানে ভর কম, এই জন্য স্লো হয়ে গেছে। মানে ওইখানে ম্যাটেরিয়াল থাকতে হবে, তার টানার জন্য তোমার ঠিক পায়ের নিচে ম্যাটেরিয়ালস থাকতে হবে। পায়ের নিচে তো ম্যাটেরিয়ালস নাই, তো পায়ের নিচে যখন ম্যাটেরিয়ালস নেই তখন দেখা যাবে যে সরলদোলকটা কিছুটা স্লো স্লো ঘুরতেছে। তো আলটিমেটলি এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে যাচ্ছি। 2 অংশে আসবে আমাদের ক্লাস। আজকে আমরা এখানে প্রুফগুলো দেখবো, নেক্সট ক্লাসে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা নির্ণয়, এগুলো দেখবো এক এক করে। চলো শুরু করি আমাদের প্রুফ। উপরে শিরোনাম লেখো, উপরে শিরোনামের জায়গায় খেয়াল করো, উপরে শিরোনামের জায়গায় আমরা লিখি টি সমান সমান 2π√L/G প্রতিপাদন। আমরা এখন এই সূত্রটা প্রতিপাদন করতে বসছি। আচ্ছা, এই সূত্রটা প্রতিপাদন করার জন্য আমরা প্রথমে একটা সরল দোলক নিয়ে নিলাম, তো এই যে সরল দোলকটা আছে, এই সরল দোলকের এটারে ধরলাম আমরা হচ্ছে বব। এই ঝুলন বিন্দু থেকে ববের সেন্টার পর্যন্ত যেই দৈর্ঘ্য থাকবে ওইটাকে আমরা বলবো সুতার কার্যকর দৈর্ঘ্য। অনেক জায়গায় দেখবা সুতার দৈর্ঘ্যকে স্মল এল দিয়ে প্রকাশ করছে, ববের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করছে। তো তোমাকে স্মল এলের মানটা আলাদা দিছে, ববের ব্যাসার্ধ আলাদা দিছে, এই দুইটাকে যোগ করে তারপরে তুমি বলবো সুতার কার্যকর দৈর্ঘ্য সমান সমান সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, তারপরে পাওয়া যাবে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে যে এলটা, এই এলটারে বলা হয় সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যকে আমরা ইফেক্টিভ লেংথ বলি, ঠিক আছে? এই সরল দোলকের ক্ষেত্রে এই দুইটা জিনিসই খুবই কাহিনীওয়ালা জিনিস। এই এলকে বলা হয় ইফেক্টিভ লেংথ আর জিকে বলা হয় ইফেক্টিভ অ্যাক্সিলারেশন। এই জিটা সবসময় সেম থাকবে না, জি যখন চেঞ্জ হবে তখন আমরা কার্যকরী জিকে খুঁজবো, আবার এল যখন চেঞ্জ হবে তখন আমরা কার্যকরী দৈর্ঘ্যকে খুঁজবো। আমরা কাজ করতে গেলেই দেখবো। তো আপাতত এখানে যে এলটা থাকবে, এলকে আমরা বলবো ইফেক্টিভ লেংথ, আর এখানে যে গ্র্যাভিটিটা থাকবে, গ্র্যাভিটিকে আমরা বলবো ইফেক্টিভ গ্র্যাভিটি অথবা ইফেক্টিভ, ঠিক আছে, ইফেক্টিভ গ্র্যাভিটি বলবো, ইফেক্টিভ গ্র্যাভিটি। এবার খেয়াল করি আমরা এখানে এই বস্তুটাকে, মনে করো যেহেতু আমরা এখানে সরল ছন্দিত স্পন্দন করতেছি, SHO অথবা SHM করতেছি, তো এখানে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কি ঘটে? সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এটাকে যেহেতু সিম্পল বলা হইতেছে, সরল বলা হইতেছে, এজন্য এই গোলকটাকে খুব বেশি দূর টেনে নিয়ে ছেড়ে দিলে সেটা সরল থাকবে না, তখন গতিপথটা বক্রাকার হয়ে যাবে। এই সিম্পলের একটা অর্থ তুমি এরকম মনে করতে পারো, সিম্পলকে তুমি স্ট্রেইট লাইন মনে করতে পারো। সিম্পল মানে হচ্ছে আমার এখানে মোশনটা হচ্ছে স্ট্রেইট লাইনের মোশন, অর্থাৎ এই যে গোলকটা আছে এই গোলকটাকে আমি অল্প একটু নিয়ে সরাবো, অল্প একটু সরাই নিয়ে যদি এবার ছেড়ে দিলেও সে মনে করে এরকম সামনে পিছনে দুলতে থাকবে, এদিক ওদিক দুলতে থাকবে, টু অ্যান্ড ফ্রো মোশন করতে থাকবে। যখনই সে এরকম টু অ্যান্ড ফ্রো মোশন করবে সামনে পিছনে, তখনই আমরা এখানে এই মোশনটাকে বলবো সরল ছন্দিত স্পন্দন গতি। দেখো তখন এই লাইনটা মোটামুটি একটা প্রায় স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে না, এজন্য তখন আমি এটা বলতে পারবো সিম্পল। কিন্তু আমার গতিপথটা যদি চিন্তা করো, আমার গতিপথটা যদি এরকম থাকে, এই গতিপথটা দেখতে তখন বৃত্তাকার মনে হবে, এবং বৃত্তাকার গতিপথে কখনো আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারবো না, সরল বলতে পারবো না। ওটা তখন আর ব্যাপারটা সরল নেই, ব্যাপারটা তখন বক্রাকার হয়ে গেছে, ব্যাপারটা তখন কার্ভ লাইনে চলে আসছে। এরকম সরল ছন্দিত স্পন্দন করার জন্য আমাদেরকে সবসময় এখানে খুব ছোট একটা অ্যাঙ্গেলে সরণ ঘটাইতে হবে।
4 ডিগ্রির কম অথবা 4 ডিগ্রির সমান যদি আমরা সরণ ঘটাই তাহলে দেখা যাবে এখানে গতিটা সরলরেখিক আছে। তো আমরা সেম কাজটা করলাম। প্রথমে আমরা এখান থেকে খুব সামান্য পরিমাণে কণিক সরণ ঘটাইলাম, এখান থেকে এই জায়গায় সামান্য পরিমাণে কণিক সরণ থিটা ঘটাইলাম। থিটা কত? থিটা ইজ বিলো 4 ডিগ্রি। আচ্ছা, এখানে যখন 4 ডিগ্রি সরণ ঘটাইছি, 4 ডিগ্রি সরণ ঘটানোর পরে এই জায়গায় যখন গোলকটাকে নিয়ে আসছি তখন এই গোলকের উপর কী কী বল কাজ করতেছে একটু চিন্তা করো। একটা তো এদিকে বল কাজ করতেছে মনে করো এই গোলকের যে ওজনের ধর্মই হচ্ছে নিচের দিকে কাজ করা। এই গোলকের ওজন mg কাজ করতেছে নিচের দিকে। গোলক বা বব যেটাই বলি না কেন, ওজন কাজ করতেছে নিচের দিকে। আর সুতা যে টান বল, এই টান বল কাজ করবে সুতা বরাবর উপরের দিকে, তাই না? মনে করো একটা গোলক যখন দুলবে, সুতা তো তাকে ঝুলায় রাখছে, তো সুতা যখন ঝুলায় রাখছে সুতার মধ্যে একটা টান অবস্থা বিরাজ করবে, তাহলে সুতার মধ্যে একটা টান বল কাজ করতেছে। আর সুতা টান বল ঝুলন বিন্দুর দিকে কাজ করে, যে বিন্দু থেকে সুতা ঝুলতেছে সেই বিন্দুর দিকে সুতা টান বল কাজ করে। তাহলে দেখো এই টান বলটা মান কত? এখন আমরা টান বলের যদি মান বের করতে বলি, এখানে সুতার টান বল কত? আমরা কি সুতার টান বল বের করতে পারবো? কত? mg cos θ। দেখো সুতার টান বল কীভাবে আসবে। আমরা প্রথমে এই এমজির দুইটা উপাংশ চিন্তা করি। এমজির দুইটা উপাংশের মধ্যে একটা উপাংশকে এই দিকে নিয়ে আসলাম, আরেকটু উপাংশকে এই দিকে নিয়ে আসলাম। চিত্রটারে এভাবে না এঁকে চিত্রটারে এবার একটু জুম করে এঁকে আমরা এই অংশটাকে এখানে আঁকতেছি। তোমরা কি আবার মনে করেন আমরা 4 ডিগ্রি বেশি সরাইছি? আমরা 4 ডিগ্রি সরাইছি, জাস্ট এই জিনিসটাকে একটু বড় করে এখানে দেখাইতেছি। তো এই গোলকের জন্য ওজন কাজ করতেছে নিচের দিকে এমজি, সুতার টান বল কাজ করতেছে এইদিকে টি। এদিকে আছে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। সব দেখা যায়। তো এখানে যদি থিটা থাকে একটু খেয়াল করো, আমরা এমজি এর এইদিকে একটু উপাংশের কথা কল্পনা করলাম। এমজি এর এইদিকের উপাংশটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে আমি থিটা কোন জায়গায় ধরবো তার উপর। দেখো তো এই সরল রেখা আর এই সরল রেখা, দুইটা সরল রেখায় পরস্পর সমান্তরাল না? তাহলে অনুরূপ কোণ। তাহলে এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে। এই থিটা অ্যাঙ্গেল আর এই থিটা অ্যাঙ্গেল, এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে ছেদকের একই পাশের কোণগুলা অনুরূপ কোণ। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে যতটুকু কণিক সরণ ঘটাইতেছি এখানেও কণিক সরণ তত। তাহলে দেখো এমজি এর এই সাইডের উপাংশটা থিটা কোণে অবস্থান করতেছে, এই জন্য এই উপাংশটা আমরা বলবো এমজি কস থিটা। আর এই দিকে যে উপাংশটা থাকবে খেয়াল করো, এমজি কস থিটার সাথে ঠিক 90 ডিগ্রি হিসাবে যেই উপাংশটা থাকবে সেটার আমরা বলবো এমজি সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এখানে টি কার সমান? টি mg cos θ। এখান থেকে বলা যাচ্ছে টি হচ্ছে এমজি কস থিটার সমান। আর এমজি সাইন থিটা কার সমান? এবার চলো এমজি সাইন থিটা নিয়ে আমাদের কাজ শুরু। টি এর নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এমজি সাইন থিটা থেকে। কীভাবে এমজি সাইন থিটা থেকে কাজ শুরু হবে খেয়াল করো। এই বস্তুটা যখন যাচ্ছে, বস্তুটা ত্বরণ কাজ ত্বরণ না, সরণ কাজ করতেছে কোন দিকে? এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে। আচ্ছা, তো সরণ কাজ করতেছে আমাদের, ধরলাম এই স্ট্রেট লাইনটা এখানে সরণ বোঝাচ্ছে, ঠিক আছে? সরণ কাজ করতেছে এই দিকে। একটু ভালো করে চিন্তা করো তো, এই গোলকটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে তখন উপরের দিকে উঠতে উঠতে তার বেগটা কমবে। এখন কোনো কিছুর যখন বেগ কমে তখন আমরা বলি তার বিপরীত দিকে একটা বল কাজ করতেছে। মনে করি এখানে একটা গাড়ি, এই গাড়িটা যখন সামনের দিকে যাচ্ছে তখন আস্তে আস্তে তার বেগটা ডিক্রিজ হইতেছে। মনে করি এখানে তার বেগ ইউ, এখানে তার বেগ ভি, আস্তে আস্তে আমাদের বেগটা কমতেছে, অর্থাৎ ভি এর মানটা আস্তে আস্তে কমতেছে। তো যখনই আমাদের বেগ কমে তখন আমরা কি বলি? বিপরীত দিকে একটা বল কাজ করতেছে। তাহলে যখনই এখানে গোলকটা উপরের দিকে উঠতেছে তখন গোলকের বেগ হ্রাস পাওয়ার কারণে আমরা বলতে পারি বিপরীত দিকে একটা বল কাজ করতেছে। এখানে আমরা বলটা কি দেখতে পেলাম? mg sin θ। এমজি সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান হচ্ছে এমজি সাইন থিটা। এবার এখানে সাইন থিটার মধ্যে থিটা বা সাইন থিটা এই পার্টটা নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখো এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে না? এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে। ত্রিভুজের এইটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কৌণিক সরণ হয়েছে, সেটাকে বলতেছি এক্স, আর এখানে একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে থিটা। এটাকে আমরা একটা বৃত্তের সাথে কল্পনা করি। মনে করি এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এই পার্টটা তুমি আলাদা করে আঁকো। মনে করি এই হচ্ছে আমাদের এই পার্টটা, ঠিক আছে? এখানে কি আছে? থিটা ধরে নিলাম, এখানে আছে থিটা। এখান থেকে এই পর্যন্ত যেটা হয়েছে সেটাকে বলতেছি আমরা রৈখিক সরণ এক্স। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আরও বলতে পারি, অথবা এটাকে আমরা এলও বলতে পারি। তাহলে দেখো আমরা একটা সূত্র জানছিলাম যে এস ইকুয়াল টু আর থিটা, মনে আছে? তাহলে এখান থেকে থিটা সমান আমরা কি বলতে পারি? এস ডিভাইডেড বাই আর, ঠিক না? আচ্ছা, এস এর জায়গায় কি আছে? এস এর জায়গায় আছে এক্স, আর এল এর আর এর জায়গায় কি আছে? আর এর জায়গায় আছে এল। তাহলে থিটা সমান আমরা কি বলতে পারি? এক্স বাই এল। আচ্ছা, থিটা সমান যদি এক্স বাই এল বলতে পারি, বলো তো সাইন থিটা সমান কি এক্স বাই এল বলা যাবে?
থিটা সমান সমান যদি এক্স বাই এল হয়, সাইন থিটা সমান সমান কি এক্স বাই এল হবে? হ্যাঁ, কারণ এটা থিটা 4 ডিগ্রি না। যেহেতু থিটাটা খুবই ছোট, এভাবে না, থিটা যেহেতু খুবই ছোট, তাহলে আমরা বলতে পারি থিটা সমান সমান থিটা প্রায় সাইন থিটার সমান সমান। থিটা যেহেতু এখানে খুবই ছোট, এজন্য থিটা কার সমান হয়ে গেছে? সাইন থিটার সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে এম জি সাইন থিটার বদলে পাইলাম এম জি সাইন থিটা সমান সমান যদি এক্স বাই এল হয়, আমরা বলতে পারি সাইন থিটা সমান সমানও এক্স বাই এল। কারণ থিটা আর সাইন থিটা, যদি থিটা খুব ছোট হয় তাহলে থিটা সাইন থিটা সমান সমান। তাহলে এখানে এই সাইন থিটা অংশটার পরিবর্তে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই এল। এবার খুব ভালো করে দেখো, বল যেদিকে, এক্সটা কি সেদিকে? এক্স যেদিকে আছে বল তার বিপরীতে আছে। তাহলে আমরা স্মরণটাকে যদি পজিটিভ বলি, বলটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান মাইনাস এম জি সাইন থিটা না বলে এবার বললাম এক্স বাই এল। অর্থাৎ এক্সটা যদি পজিটিভ হয়, এফটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে না? এখান থেকে তো এফের মান আসবে, তাহলে এফের চিহ্নটা এই পাশেই থাকতে হবে। আমরা এক্সকে যদি পজিটিভ ধরি, এফটা হয়ে যাবে নেগেটিভ। চলো চিত্রটাকে এবার আবার প্রথম থেকে দেখাই একটু। আমরা কি করছি বেসিকটা আরেকবার প্রথম থেকে একটু ঝটপট দেখে ফেলেন। এখান থেকে আমরা অল্প একটু কৌণিক সরণ ঘটাইছি থিটা। তাহলে আমরা এখান থেকে টি এর জন্য যে সূত্রগুলো পেয়েছি, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে আমাদের। এখন পর্যন্ত আমরা টি এর জন্য সূত্র পেয়েছি টি সমান 2π/ω। এই সূত্রটা বেশি মাথায় রেখো, ম্যাক্সিমাম টাইম এখান থেকে টি এর মান চলে আসে। অথবা টি সমান সমান 2π√L ডিভাইডেড বাই জি, অথবা টি সমান সমান 2π√K ডিভাইডেড বাই এম। কে ডিভাইডেড বাই এম রং, এম ডিভাইডেড বাই কে, এম ডিভাইডেড বাই কে। তো এই হচ্ছে টি এর তিনটা সূত্র। এবার মনে করো একটা লিফট, এ হচ্ছে একটা লিফট। লিফটে সরল দোলক। এই যে লিফট, এই লিফটে মনে করো একটা লিফট এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? লিফট যদি এ ত্বরণে উপরের দিকে উঠে, মনে করো লিফটের সিলিংয়ের এই জায়গায় আমরা একটা সরল দোলককে বেঁধে রাখছি। এখানে একটা সরল দোলককে বেঁধে রাখছি। এখন এখানে জিজ্ঞেস করছে আমার পর্যায়কাল কত হবে, আমার পর্যায়কালের সূত্র কী হবে, পর্যায়কালের ইকুয়েশন কী হবে। তো এটার জন্য প্রথমে একটু চিন্তা করে এমনি মনে করো এটা একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের এই জায়গায় মনে করো একটা টেম্পু চলতেছে বা একটা সিএনজি চলতেছে। সিএনজিতে করে যখন কেউ মনে করো ভিতরে মানুষ বসে আছে, এই ভিতরে কোনো একজন মানুষ বসে আছে, আমরা জাস্ট একটা বিন্দু দিয়ে মানুষটাকে কল্পনা করতেছি। তো এই বৃত্তাকার পথের চারপাশে যখন সিএনজিটা এমনি ঘুরবে, তখন এই মানুষটার কথা একটু চিন্তা করো তো। মানুষটা যেহেতু বৃত্তাকার পথে চারদিকে ঘুরতেছে, তখন একটা কেন্দ্রমুখী বল তার অনুভব করার কথা, বা একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হওয়ার কথা এখানে। তো এখানে যে কেন্দ্রমুখী বলটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলতেছি এফসিপি। এই কেন্দ্রমুখী বলটা কিন্তু সৃষ্টি হবে, কিন্তু কেন্দ্র বিমুখী কোনো বল কি এখানে সৃষ্টি হবে? একটা বস্তুকে ঘোরানোর জন্য কোনটা মাস্ট, কেন্দ্রমুখী না কেন্দ্র বিমুখী? কেন্দ্রমুখী। তার ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ করানোর জন্য কারে দরকার? কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ থেকে কে আসে? কেন্দ্রমুখী বল। মনে করো আমরা যখন একটা বস্তুকে আমরা ঘুরাবো, এই বিন্দু থেকে বস্তুকে যখন এই বিন্দুতে আনবো, এই যে এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আনবো, তখন কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ না করলে এই ঘূর্ণনটা পসিবল না। এই বিন্দু থেকে এই বিন্দুতে আনা পসিবল না। আবার এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আনবো, তখন অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করতে হবে একটা ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। বস্তুকে যখন প্রতি মুহূর্তে আমি এখান থেকে এখানে আনতেছি বা এখান থেকে এখানে আনতেছি, তখন প্রতি মুহূর্তে কেন্দ্রমুখী বল লাগে। আর কেন্দ্রমুখী বল থেকে আসে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ লাগে, কেন্দ্রমুখী ত্বরণ থেকে আসে কেন্দ্রমুখী বল। এবার এই যে কেন্দ্রমুখী বলটা সৃষ্টি হচ্ছে, এই কেন্দ্রমুখী বলটা অবশ্যই দরকার ঘূর্ণনের জন্য। এখন ঘূর্ণনের জন্য কি আমার অবশ্যই কেন্দ্র বিমুখী বলটা দরকার? আমার এটা দরকার নেই, এটা এমনিই তৈরি হয়। আমার এটার দরকার নাই, ঘূর্ণনের জন্য কেন্দ্র বিমুখী বলের কোনো দরকার নাই। কিন্তু পৃথিবীর ধর্ম হচ্ছে, পৃথিবীতে যখনই একটা বল সৃষ্টি হবে, সাথে সাথে জোড়ায় জোড়ায় বিপরীত আরেকটা বল তৈরি হবে। পৃথিবীতে যখনই আমরা একটা বল সৃষ্টি করি, বিপরীত দিকে জোড়ায় জোড়ায় আরেকটা বল সৃষ্টি হয়। যতক্ষণ না কেন্দ্রমুখী তৈরি হবে, ততক্ষণ কেন্দ্র বিমুখী তৈরি হবে না। এখন আমার দরকার কোনটা এই দুইটার মধ্যে? আমার দরকার হচ্ছে কেন্দ্রমুখী। কেন্দ্র বিমুখী কোনো দরকার আছে না। এটা তৈরি হয়েছে কেন? জাস্ট এটাকে ব্যালেন্স করার জন্য। এবার চিন্তা করো, আমি কোনটা অনুভব করি, দুইটার মধ্যে কোনটা অনুভব করি? আমি কি এটার অনুভব করি না এটার অনুভব করি? আমি কেন্দ্রমুখী বলটারে কখনো অনুভব করি না। কেন্দ্রমুখী বলার কারণে আমি ডিরেকশনটা
চেঞ্জ করতে পারি, কিন্তু আমি অলওয়েজ অনুভব করি কেন্দ্র বিমুখী বলটা। একটু চিন্তা করো তো, মনে করো কোনো একটা বাঁকের মধ্য দিয়ে একটা সিএনজি যাইতেছে, মনে করি বাঁকের মধ্যে একটা সিএনজি যাইতেছে, তুমি সিএনজির মধ্যে বসে রয়েছো, এবং সিএনজিটা যখনই বাঁক ঘুরতেছে তুমি বাইরের দিকে ছিটকায় পড়ার একটা জিনিস ফিল করো না? এই মনে করি এরকম একটা টার্ন ঘুরতেছে, তোমার মনে হয় তুমি বাইরের দিকে ছিটকে পড়ে যেতেছো, তাহলে আমি এই এফসিপিটা কি মনে করতেছি না এফসিএফটা মনে করতেছি? এফসিএফ। এই ধরনের মনে হওয়া বল, এই বলটা কিন্তু আমার উপরে যে কাজ করতেছে এর জন্য কিন্তু কোনো দড়ি টড়ি নাই, কেউ আমার স্পর্শ করেনি। এই ধরনের বলগুলোকে আমরা বলি সুডো ফোর্স, এগুলোকে আমরা বলি পিএসইউডিও। উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে সুডো। যেই ফোর্সগুলো আমার উপর ক্রিয়া করার সময় ক্রিয়া করার জন্য কোনো ধরনের কোনো কানেকশন নেই, কোনো স্পর্শ নেই, তার সাথে কোনো সংযোগ নেই, কিন্তু একটা বল তারপর আমার উপর কাজ করতেছে, ওই ধরনের বলগুলোকে আমরা বলবো সুডো ফোর্স। এখানে একটা সুডো ফোর্স কাজ করে। আমরা যখন এই বস্তুটাকে লিফটটাকে যখন উপরের দিকে নিয়ে যেতে থাকবো তখন লিফটের সাথে এই সরল দোলকটা আটকানো আছে, বাধা আছে। তো লিফট যখন উপরের দিকে উঠবে তখন সরল দোলকটা লিফটের সাথে বাধা থাকার কারণে এই সরল দোলকটা নিচের দিকে একটা ত্বরণ অনুভব করবে, অনেকটা এটার মতো কনসেপ্ট। এটা যখন এইদিকে কেন্দ্রমুখী বল পাইছে বা কেন্দ্রমুখী বল পায়, তার বিপরীত দিকে সে অনুভব করে এফসিএল। এটাও যেমন উপরের দিকে যখন এ ত্বরণে উঠতেছে তখন এটা নিচের দিকে অনুভব করতেছে এ ত্বরণ। এ যখন উপরের দিকে ববটা বা গোলকটা যখন উপরের দিকে এ ত্বরণে গতিশীল হচ্ছে তখন এই গোলকটার নিচের দিকে একটা সুডো ফোর্স কাজ করতেছে। সেই সুডো ফোর্সের জন্য সুডো একটা অ্যাক্সিলারেশন চলে আসছে। যখনই সুডো ফোর্স আসবে তখন সাথে সাথে একটা সুডো অ্যাক্সিলারেশন চলে আসবে। সুডো অ্যাক্সিলারেশন থেকে আমরা পাবো সুডো ফোর্স। ঠিক আছে? এবার গোলকের জন্য আরও চিন্তা করি। এই গোলকের ধরে নিলাম একটা ভর আছে, ববের একটা ভর আছে এম। তো ববের যদি একটা ভর এম থাকে, ববের নিচের দিকে একটা ওজন কাজ করবে এমজি। ঠিক আছে? আর নিচের দিকে এই ত্বরণের কারণে এখানে আমরা বলতে পারি সুডো বল কাজ করতেছে এম এ। তাহলে এবার ববের জন্য নিচের দিকে কয়টা বল কাজ করতেছে? দুইটা। এবার সেমভাবে আমরা ববটার জন্য আগের কনসেপ্টে হিসাব করি। একটু আগে যেই কনসেপ্টটা দেখছিলাম সূত্র বের করার জন্য, সেম কনসেপ্ট আবার সূত্র বানাই। এবার মনে করো লিফটের ভিতর এই গোলকটা এইদিকে চলে আসছে। ঠিক আছে? মনে করো তাকে তো দুলাবো, তো দুলানোর জন্য তাকে মনে করো থিটা অ্যাঙ্গেলে সরায় এই জায়গায় আনছে। লিফটের ভিতরে একজন মানুষ আছে, যে মানুষ এবার এটাকে দোলানোর জন্য কাজ শুরু করে দিয়েছে। সে কী করছে? থিটা অ্যাঙ্গেল সরায় এই জায়গায় নিয়ে আসছে। থিটা অ্যাঙ্গেল সরায় যখন এই জায়গায় নিয়ে আসছে, এর নিচের দিকে এখন কী কাজ করতেছে? এর নিচের দিকে এখন ত্বরণ এও কাজ করতেছে, প্লাস ত্বরণ জিও কাজ করতেছে। নিচের দিকে এ ত্বরণও আছে, জি ত্বরণও আছে। তাহলে এখান থেকেও আমার নিচের দিকে কাজ করতেছে, এ ত্বরণও কাজ করতেছে, জি ত্বরণও কাজ করতেছে। আমি একটারে যদি এম দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এখানে একটা ওজন পেয়ে যাচ্ছে, এখন সমগ্র ওজনটা পেয়ে যাচ্ছে, এখানে একটা সমগ্র ওজন পেয়ে যাচ্ছে। এবার এই ওজনের এদিকে একটা উপাংশ কাজ করতেছে, এটাকে বলতে পারি এম এ প্লাস জি কস থিটা। এই পাশে আসছে, আর এই পাশে আসবে এম ইন্টু এ প্লাস জি সাইন থিটা। তো একটু আমরা দেখছি না সাইন থিটার জন্য কি আসে? সাইন থিটার জন্য আসে এ প্লাস জি এক্স ডিভাইডেড বাই। এবার যেহেতু সরণ আর বল বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য আমরা এখানে বলবো এফ সমান সমান মাইনাস। এবার এখান থেকে আমরা বলতে পারি আবার এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে এবার বলতে পারি মাইনাস কে এক্স সমান সমান মাইনাস এম ইন্টু এ প্লাস জি এক্স ডিভাইডেড বাই এল। তাহলে মাইনাস এক্স এক্স ক্যান্সেল, এখান থেকে আমরা পাচ্ছি কে সমান সমান এম এ প্লাস জি ডিভাইডেড বাই এল। ঠিক আছে? এবার আমরা যখন উপরে যাবে তখন তো এম এ মানে উপরের দিকে পাবে না, তখন মাইনাস হয়ে যাবে না, জিনিসটা যখন নিচে নামবে তখন এ ফিল করবে উপরের দিকে, পরে এম জি মাইনাস, তখন জি মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে টি সমান সমান 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তাহলে 2 পাইয়ের জায়গায় 2 পাই, এম এর জায়গায় এম, কে এর জায়গায় বসবে এম ইন্টু এ প্লাস জি ডিভাইডেড বাই এল। এল উপরে উঠে যাবে, তাহলে এম এম ক্যান্সেল। তাহলে এখান থেকে লিফট যখন উপরে উঠতেছে এ ত্বরণে, তখন সরল দোলকের জন্য সূত্র পেয়ে গেছি এল ডিভাইডেড বাই এ প্লাস জি। তাহলে এখানে বলো তো টিটা কি এখানে ফাস্ট হয়েছে না স্লো হয়েছে? সরল দোলকটা এখানে ফাস্ট হয়েছে না স্লো হয়েছে? এখানে স্লো হয়েছে, যেহেতু এখানে জি এর মানটা বেড়ে গেছে, এখানে যদি এই মানটা বেড়ে গেছে তাহলে এই মানটা কমে যাবে। এই মানটা কমে গেলে ফার্স্ট হয়েছে না? পর্যায়কাল কমে গেলে ফার্স্ট। কমলো কীভাবে? জি আর এ যোগ হয়েছে, এটা বেশি না? এটা বেশি হলে এই মানটা কমে যাবে না? এটাই তো বুঝছি। হ্যাঁ, তো কমে গেলে এটা ফার্স্ট না, বেড়ে গেলে না স্লো? ও
পর্যায়কাল কমে গেলে ফার্স্ট, আমরা এইভাবে লিখব টি কমে গেলে সরল দোলক ফার্স্ট, আর টি বেড়ে গেলে হ্যাঁ ফার্স্ট আমি বুঝতে পারছি। টি বেড়ে গেলে সরল দোলক স্লো। সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল দোলকটা যখন কোনো একটি লিফটের মধ্যে অ্যাটাচড অবস্থায় সরল দোলককে যখন ধীরে ধীরে উপর লিফটকে যখন অ্যাটাচড অবস্থায় সরল দোলক সহ উপরে উঠানো হয় এ ত্বরণে, তখন আমার পর্যায়কালটা কমে যায়, সরল দোলকটা ফাস্ট হয়ে যায়। এবার যদি নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে থাকলে ভাইস ভার্সাভাবে রুলস বলতে পারি 2π√L ডিভাইডেড বাই a মাইনাস জি। এটা কখন আসবে? এ মাইনাস জি না জি মাইনাস এ। সরি জি মাইনাস ইউ আর রাইট, জি মাইনাস। এটা কখন ঘটবে? যখন সরল দোলকটাকে একটা লিফটের মধ্যে বসাই আমরা লিফটটাকে এ ত্বরণে নিচের দিকে গতিশীল করবে। এখানে একটা সরল দোলক আছে, বুঝতে পারছি? দুটা কাজ বাকি আছে। এবার আমাদেরকে এই টি এর সাথে জি এর তিনটা গ্রাফ দেখতে হবে। আমাদের বইতে তিনটা গ্রাফ আছে, টি ভার্সেস জি, স্বাধীন কেউ তিনটি। এটার তিনটা গ্রাফ দেখতে হবে। এই গ্রাফগুলো আমাদের বইতে আছে। তিনটা গ্রাফ এরকম আছে, জি সমান জি ভার্সেস টি স্কোয়ারের একটা গ্রাফ আছে, এল ভার্সেস টি স্কোয়ারের একটা গ্রাফ আছে, 1/জি ভার্সেস টি স্কোয়ারের একটা গ্রাফ আছে। এবার এই গ্রাফগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে এই গ্রাফগুলো কেমনে আসছে। খেয়াল করো, নিচে দাও নিচে দাও। এখান থেকে আমরা দেখতে পাইছি টি সমান সমান সূত্র ছিল 2π√L ডিভাইডেড বাই জি। এই সূত্রের সাথে মিলানো আমাদের বইয়ের, তপন স্যারের রিসার্চ স্যারের বইয়ে এই সূত্র থেকে মিলানো তিনটা গ্রাফ দিয়ে দিছে। গ্রাফগুলো কী কী দিছে একটু আগে দেখছি, জি টি স্কোয়ার, এল টি স্কোয়ার আর হচ্ছে 1/জি টি স্কোয়ার। তো মনে করো প্রথমে আমরা জি টি স্কোয়ার গ্রাফটা একটু দেখি। জি টি স্কোয়ার, জি কোথায় আছে, টি স্কোয়ার কোথায় আছে একটু দেখি। মনে করে এই অক্ষে আছে জি আর এই অক্ষে আছে টি স্কোয়ার। ওকে, জি স্বাধীন চলো। এবার এখানে একটু আমরা খেয়াল করি, এই জায়গায় ইকুয়েশন আমাদের কাছে কী ছিল? ইকুয়েশনে ছিল টি সমান 2π√L/জি। তাহলে এখানে থেকে শুধু টি আর √1/জিকে আমরা আলাদা করে নিলাম। টি আর √1/জিকে আমরা যদি আলাদা করে নিই তাহলে আমরা পাচ্ছি টি সমান সমান √1 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এখন এক্স অক্ষে কে আছে আমরা দেখতে পাচ্ছি শুধু জি। তাহলে আমরা এই শুধু জিটাকে ধরে নিলাম এক্স। ঠিক আছে, আর ওয়াই অক্ষে কে আছে টি স্কোয়ার। তাহলে এখানে কি টি পাইছি এখনও? মানে ওয়াই অক্ষের যেটা আছে সেটা কি পাইছি? তাহলে সেটাকে বের করে নিই। সেটাকে বের করার জন্য ওই পাশে আমরা বর্গমূল করে দিলাম। ওই পাশে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে পাচ্ছি টি স্কোয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই জি। জি। তাহলে এই জিটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে। আর এটা কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না জিনিসটাকে, ওয়াই সমান সমান 1/x। তাহলে এক্সের সাথে ওয়াই সম্পর্কটা এখানে কীরকম? ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এখানে একটা সংখ্যা রেখে এভাবে আঁকতে পারি, এভাবে একটা ছক আঁকতে পারি। একটা ছকে আমরা এখানে এক্সের মান বসাবো, এখানে ওয়াইয়ের মান বসাবো। ঠিক আছে, মনে করি এখানে যদি আমি এক্সের মান যদি 10 ধরি, ওয়াইয়ের মান কত আসবে? 1 আসবে। 1 ডিভাইডেড বাই 10 আসবে, 1/10 মানে 0.1 আসবে। এটার মান যদি আমি 5 ধরি তাহলে এখানে আসবে, এক্সের মান যদি আমি 5 ধরি তাহলে 1/5, 1/5 মানে হচ্ছে 0.25 না 0.2 কি? এখানে যদি 1/5 হয় তাহলে হচ্ছে 1/5 1.0, হ্যাঁ ঠিক আছে 0.2। তাহলে এখানে একটু আমরা এক্সের মান বসাবো, ওয়াইয়ের মান পাবো। ঠিক আছে, এবার যদি আমরা গ্রাফের মধ্যে এখানে চিন্তা করি যে এক্সের মান যখন 10, ওয়াইয়ের মান তখন কত? 0.1। এক্সের মান যখন 5, এক্সের মান যখন একটু কমছে, ওয়াইয়ের মান তখন আরেকটু বাড়ছে। ঠিক না? তাহলে এক্সের মান যখন কম, ওয়াইয়ের মান তখন বেশি। তার মানে আমাদের গ্রাফটা এরকম হওয়ার কথা না? এটার দিকে একটু তাকাই, এখানে ওয়াইয়ের মান যখন সবচেয়ে বেশি, এক্সের মান তখন সবচেয়ে কম। আবার এদিকে আসতেছি, ওয়াইয়ের মান এখানে অনেক বেশি, এক্সের মান এখানে কম। এই যে এই বিন্দুটার দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানটা অনেক বেশি, এক্সের মানটা কম। তাহলে এটা হচ্ছে আমাদের জি টি স্কোয়ার গ্রাফ। বুঝতে পারছি কীভাবে হিসাব হয়েছে? জি টি স্কোয়ার গ্রাফের পরে এরপর আমরা দেখি 1/জি টি স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স অক্ষে 1/জিকে আমরা ধরবো কি? এই পুরো 1/জিকে আমরা ধরবো এক্স।
এবার খেয়াল করো টি স্কোয়ার সমান সমান কী আসবে 1/g। এবার এই পুরো 1/gকে আমরা ধরে নিব, এই পুরো 1/gকে আমরা ধরে নিব এক্স, আর টি স্কোয়ারকে ধরে নিব আমরা ওয়াই। তাহলে এখানে আমরা পাচ্ছি এবার ওয়াই সমান সমান এক্স। বুঝতেছি? এটা হয়ে যায় মূল বিন্দু যাবে। এটা হয়ে যায় তাহলে ওয়াই আর এক্স যদি সমান সমান হয়, মনে করি এক্সের মান 1 হইলে ওয়াইয়ের মানও 1, এক্সের মান যদি 2 হয় ওয়াইয়ের মান হবে 2, এক্সের মান যদি 3 হয় ওয়ার মান হবে 3। তাহলে এখানে পেলাম প্রথমে একটা পয়েন্ট, দেন এখানে পেলাম একটা পয়েন্ট, দেন এখানে আর পেলাম স্যার বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলো সব m, যেগুলো ধরি নেই। তাহলে এটা কোন গ্রাফ? এখানে আছে 1/g আর এখানে আছে টি স্কয়ার। বুঝতে পারছি এটা আমরা? এবার থার্ড গ্রাফ, সেটা হচ্ছে এল টি স্কয়ার গ্রাফ। জি টি স্কয়ার হয়েছে 1/g টি স্কয়ার হয়েছে, এবার হচ্ছে এল টি স্কয়ার গ্রাফ। এল টি স্কয়ার গ্রাফটা কীরকম? এল টি স্কয়ার খেয়াল করো, টি সমান সমান আমরা জানি 2π√l ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি সমান সমান √l। এখন আমাদের কাছে তো √l নেই, আছে শুধু এল। তাহলে শুধু এল বানানোর জন্য আমরা কী করবো? ওই পাশে বর্গমূল স্কোয়ার করে দিব, এই পাশে আসবে টি স্কোয়ার, এই পাশে আসবে এল। এখন এল রে ধরতে বলছে এক্স অক্ষে আর টি স্কোয়ারে ধরতে বলছে ওয়াই অক্ষে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান এক্স। এটা কি হয়েছে? নো। y equal to mx আসবে মূল বিন্দু পাবে। বইটা নিয়ে আসি দুজন থেকে। বুঝছি আমার ক্লাস শেষ হয়ে গেল। তাহলে এখানে ওয়াই সমান সমান এক্স, তাহলে ওয়াই সমান সমান এক্স যদি আমরা বসে আমরা মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাবো। ঠিক আছে? তাহলে এখানে আসলো, এই অক্ষে আসলো এল আর এই অক্ষে আছে টি স্কোয়ার। আর এই গ্রাফটা একটু দেখো তোমরা আরেকবার। এই গ্রাফটা এরকম থাকবে না, এই গ্রাফটা এরকম থাকবে না। যখন আমাদের জি টি স্কোয়ার গ্রাফটা আরেকবার এখানে একটু দেখানো, জি টি স্কোয়ারের জন্য আমরা পেয়েছি y ইকুয়াল টু 1/x। যখন y ইকুয়াল টু 1/x আসবে তখন এই মানগুলো বসাইলে এরকম একটা রেখা পাওয়া যাবে, এরকম একটা রেখা পাওয়া যাবে। রেখাটা নিচে নামতে থাকবে কিন্তু এক্স অক্ষের কাছাকাছি যাবে, এক্স অক্ষের সাথে মিলবে না, আবার ওয়াই অক্ষেরও কাছাকাছি যাবে, ওয়াই অক্ষের সাথে মিলবে না। ঠিক আছে? ওই যে আমরা এখানে যে মানগুলো দেখছিলাম, এই মানগুলো বসলে এরকম একটা গ্রাফ আসবে। এক্স অক্ষের ভ্যালু 10, ওয়াই অক্ষের ভ্যালু 0.1, এক্স অক্ষের ভ্যালু 5, ওয়াই অক্ষের ভ্যালু 0.2। এরকম করে যদি আমরা 4-5টা মান বসাই তখনই দেখবো এরকম একটা লাইন চলে আসছে, তাই না? দেখো এই যে আমরা যখন এক্স অক্ষের ভ্যালু 10-এর দিকে ধরছিলাম, ওয়াই অক্ষের ভ্যালু তখন 0.1-এর দিকে। এক্স অক্ষের ভ্যালু যখন 5-এর দিকে ধরছিলাম, ওয়াই অক্ষের ভ্যালু তখন 0.2-এর দিকে। এক্স অক্ষের ভ্যালু যখন আরেকটু বেশি ধরবো, ওয়াই অক্ষের ভ্যালু আরেকটু বাড়বে। ঠিক আছে? তাহলে এখানে সবগুলো বিন্দু, এখানে একটা বিন্দু পাওয়া গেছে, এখানে একটা বিন্দু পাওয়া গেছে, এখানে একটা বিন্দু পাওয়া গেছে, একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে কিন্তু সবগুলো বিন্দুকে যোগ করলে এরকম একটা লাইন আসে। বুঝতে পারছি? এখান থেকেও ধরতে পারি, এখান থেকেও ধরতে পারি, তবে এরকম করেও ধরতে পারি। তাহলে আজকে আমরা যে 3টা গ্রাফ দেখলাম, এই 3টা গ্রাফ বাসায় দেখবা, টি এর যে সূত্রগুলো প্রতিপাদন করলাম এগুলো বাসায় খুব সুন্দর মতো নোট করে ফেলবা। দেন আমরা নেক্সট দিন এগুলোর ম্যাথ নিয়ে হাজির হব, কীভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হয় আর খনির গভীরতা নির্ণয় করতে হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাসায় ভালো করে পড়াশোনা করো।